হ্যালো এভরিওয়ান। সো আজকের ভিডিওর টপিকটা হচ্ছে base64 এনকোডিং। তো আমি চেষ্টা করব যে যতটুকু ডিটেলসে যাওয়া পসিবল হয় ততটুকু ডিটেলসে গিয়ে ইনডেপথে গিয়ে জিনিসটা একটু আলোচনা করা। তো ভিডিওটা যারাই দেখতে আসছেন তাদের একটু তাদের সম্পর্কে আমার একটু আইডিয়া থাকবে যে তারা base64 জিনিসটা স্ট্রিংটা কোথাও না কোথাও ইউজ করছেন বা টিল নাও কোথাও না কোথাও দেখছেন, যেটা দেখতে অনেকটা এরকম জিব্রিশ একটা র্যান্ডম টেক্সটের মতো হয়, রাইট? র্যান্ডম স্ট্রিংয়ের মতো জেনারেট হয় base64 এনকোড করলে। বাট আজকে একটু বোঝার চেষ্টা করবো যে আসলে base64 এনকোডিংটা কী বা কেন কাজে লাগে, কোথায় কাজে লাগে, জিনিসটা কেন আসছে। তো তার আগে একটু রিক্যাপ করি যে আসলে এটার ইউজ কেসেসগুলো কী বা কোথায় কোথায় আমরা দেখে থাকতে পারি। তো মোস্ট কমন ইউজেস এখনকার দিনে সেটা হচ্ছে যে আমরা জেডাব্লিউটিজের মধ্যে দেখি, জেডাব্লিউটি টোকেনের মধ্যে আমরা দেখি আসলে যে base64 ইউআরএল এনকোডেড স্ট্রিং কিছু থাকে এরকম, রাইট? হেডার, পেলোড এবং সিগনেচার তিনটার মধ্যেই আসলে থাকে। দেন অনেকে আমরা বেসিক অথ ইউজ করছি, বেসিক অথের মধ্যে আসলে সেটাও base64 এনকোডেড থাকে। আবার HTML এর মধ্যে আমরা যে ইনলাইন ইমেজ ট্যাগ করি সেটার মধ্যেও কিন্তু চাইলে সরাসরি একটা ইমেজকে base64 এনকোড করেও বসা দেওয়া যায়। এটাও একটা টেকনিক, যদিও এটা এত কমনলি ইউজ না, বাট এটাও একটা টেকনিক যেখানে base64 আসলে ইউজ করা যায়। দেন আরেকটা জিনিস হচ্ছে যে আমরা এপিআইজের যে রেসপন্স পেলোড থাকে বা রিকোয়েস্ট পেলোড, আমরা সেটার মধ্যে জেসন ট্যাগের মধ্যে আমরা কিন্তু base64 এনকোড করে কোনো একটা ফাইলকে বা ইমেজকে আমরা কিন্তু পাঠাইতে পারি। সো দিস আর সাম কমন ইউজ কেসেস যেটা আমরা দেখে থাকতে পারি কোথায় base64 এনকোডিং ইউজ হয়েছে। বাট তার আগে একটু বোঝা দরকার যে এখন একটু যদি ডেপথে যেতে চাই যে base64 এনকোডিংটা কী, সেটা নিয়ে যদি একটু কথা বলি, চলেন আমরা একটু এখানে যাই। সো base64 জিনিসটা কী? হ্যাঁ, এটা যদি খুব সিম্পল একটা ডেফিনেশন দেওয়া যায়, জিনিসটার পারপাস হচ্ছে যে কোনো বাইনারি ডেটাকে আমরা যদি ASCII ক্যারেক্টার্স দিয়ে রিপ্রেজেন্ট করতে চাই, ঠিক আছে? যে কোনো বাইনারি ডেটাকে আমরা ASCII ক্যারেক্টার্সের হেল্প নিয়ে সেটাকে ট্রান্সলেট করব। ওকে, দ্যাটস আ প্রাইমারি থিং যে base64 কি। এটা নামটার মধ্যে এই 64 জিনিসটা আসছে কারণ আমরা এখানে ASCII এই সিস্টেমের আমরা 64টা ক্যারেক্টার্স নিয়ে আমরা আসলে base64 এনকোডিংটা করি, ঠিক আছে? মানে এনকোডিং বা ট্রান্সলেশন যে বিষয়টা হয় সেটা জাস্ট এই 64টা ক্যারেক্টার্সের হেল্প নিয়ে হয়। কোন কোন 64 ক্যারেক্টার্স আজকের মধ্যে যদি দেখি, বড় হাতের এ থেকে বড় হাতের জি, ছোট হাতের এ থেকে ছোট হাতের জি, দেন 0 থেকে 9 ডিজিট প্লাস আর হচ্ছে ফরওয়ার্ড স্ল্যাশ। আর আরেকটা এক্সট্রা যেটা আছে ইকুয়াল সাইন, এটা প্যাডিংয়ের জন্য ইউজ করা হয়, আমরা দেখব পরবর্তীতে। সো নিচে দেখেন এখানে আমি হচ্ছে খুব সুন্দর করে দিয়ে রাখছি যে আপার কেস লেটার্সগুলো কোনগুলো আসলে base64 ইউজ হয়, দেন লোয়ার কেস লেটার্স এ থেকে ছোটো হাতের জি পর্যন্ত ইউজ হয়, 0 থেকে 9 পর্যন্ত ডিজিট ইউজ হয়, প্লাস থেকে প্লাস আর হচ্ছে ফরওয়ার্ড স্ল্যাশ, এগুলো ইউজ হয়। তো যে কথাটা বললাম সেটা যদি একটু দেখি যে আসলে ব্যাপারটা কী, দেখেন ইট ক্যান বি এনিথিং, টেক্সট, পিডিএফ, ইমেজ বা ফাইল, এনিথিং। এগুলোকে কিন্তু কম্পিউটার বুঝে কেমনে, কম্পিউটার বুঝে কিন্তু আসলে বাইট হিসাবে বা বিটস হিসাবে, তাই না? 0 আর 1-এর কম্বিনেশন হিসাবে। তো বেসিক্যালি বাইনারি ডেটা। তো এই বাইনারি ডেটাকে আমি যদি base64 এনকোডিং করি তাহলে আসলে ASCII ক্যারেক্টার্সের একটা বড় একটা স্ট্রিং পাবো বা একটা কনভার্সন করবো, টেক্সট রিপ্রেজেন্টেশন। হ্যাঁ, তো বাইনারিতে হচ্ছে 0 আর 1 রিপ্রেজেন্টেশন, বা আমি যদি বাইট রিপ্রেজেন্টেশন করিও মানে হেক্সাগোনাল রিপ্রেজেন্টেশন, সেটা থেকেও আসলে আমরা টেক্সট অনলি রিপ্রেজেন্টেশন নিয়ে আসতেছি ASCII ক্যারেক্টার্স ইউজ করে। দেখতে কীরকম হবে? ঠিক আমরা উপরে যেরকম দেখতেছিলাম এরকম একটা র্যান্ডম একটা স্ট্রিংয়ের মতো এরকম দেখতে হবে। বাট এই কনভার্সন আসলে করে লাভ কী হয়, উদ্দেশ্য কী, সেটা একটু বোঝা দরকার। দেখেন এখানে একটা জিনিস বলা হয়েছে যে আসলে এটা এনক্রিপশন না, এটা কম্প্রেশনও না, এটা জাস্ট এনকোডিং। সো এটার পারপাস কিন্তু সিকিউরিটি না। আমরা অনেক সময় ডাটাকে এনক্রিপ্ট করি সিকিউরিটি পারপাসে, রাইট? এনকোডিং দেখতেও কিন্তু অনেকটা এরকমই, এনক্রিপ্ট করলেও ডাটাকে অনেকটা এরকম র্যান্ডম স্ট্রিংসের আসলে একটা মেলা আমরা দেখতে পারি। বাট এটা কিন্তু এনক্রিপশন না base64, এটা কম্প্রেশনও না। অনেক সময় আমরা ফাইল কম্প্রেশন করার জন্য বা সাইজ কমানোর জন্য কিন্তু নানা ধরনের টেকনিক্স ইউজ করি, অ্যালগোরিদমস ইউজ করি, ওইটাও কিন্তু এরকম টেক্সটের একটা কম্বিনেশনই হয়। বাট base64 এর পারপাস কিন্তু কম্প্রেশনও না, এর পারপাস হচ্ছে এনকোড করা। সো এনকোড বিষয়টা কি? এনকোড খুব সিম্পল ভাষায় বলতে গেলে ইটস লাইক ট্রান্সলেশন, মানে একটা ফর্ম থেকে আরেকটা ফর্মে আপনি নিয়ে যাচ্ছেন, দ্যাটস ইট, এনকোড করা। তো এখানে যেমন কি ফর্ম থেকে নিচ্ছি, বাইনারি ফর্ম থেকে আমরা নিয়ে যাচ্ছি ASCII ফর্মে বা টেক্সচুয়াল ফর্মে, রাইট? বাইনারি থেকে টেক্সচুয়াল ফর্মে নিয়ে যাচ্ছে। এই টেক্সচুয়াল রিপ্রেজেন্টেশন আবার এই 64টা ক্যারেক্টারের মধ্যে সীমাবদ্ধ, ঠিক আছে?
ASCII ক্যারেক্টার্সের এই 64টা ক্যারেক্টার্সের মধ্যে সীমাবদ্ধ। এখানে 0 থেকে শুরু হয়েছে 63টা, টোটাল 64 ক্যারেক্টার্স, রাইট? এখন আমরা যদি একটু তো বুঝলাম যে আসলে এটা একটা জাস্ট একটা ট্রান্সলেশন, হ্যাঁ, বাইনারি থেকে আপনার ASCII ক্যারেক্টার্সের ট্রান্সলেশন। সো আমরা এখন একটু ফার্দার জিনিসে যাব যে ট্রান্সলেশন করে আসলে লাভটা কী হয়, বা এটা আমরা যে করলাম এটা করার ফলে সুবিধাটা কী পাবো, বেস 64 কেন এক্সিস্ট করে। প্রথমে একটু সামারি, এটার একটা সামারি দেই যে আসলে এটার এক্সিস্টেন্সের রিজন কী। ওকে, সো আমরা যদি দেখেন দুইটা মেইন পয়েন্টসে আমরা আসলে এটাকে বলতে পারি যেটার সামারি কী হইতে পারে। একটা হচ্ছে যে এই যে বাইনারি ডেটাগুলো, বা ধরেন বাইনারি ব্লবস, ফাইলস হইতে পারে, পিডিএফস হইতে পারে, ওয়ার্ড ডকুমেন্ট হইতে পারে, ভিডিও ডকুমেন্ট হইতে পারে, লাইক ইমেজেস হইতে পারে, এভরিথিং কিন্তু আমরা বাইনারি ব্লব বলতে পারি। এগুলো কিন্তু আসলে বাইনারিজ। তো এইটা আপনি যদি কোনো টেক্সট বেসড কোনো সিস্টেমে যদি পাঠাইতে চান, মানে যে সিস্টেমগুলো বা প্রোটোকলগুলো শুধুমাত্র টেক্সট সাপোর্ট করে, হ্যাঁ, যারা বাইনারি সাপোর্ট করে না, তখন কিন্তু একটা প্রবলেম হয়, রাইট? কারণ এই সিস্টেমগুলো হচ্ছে শুধুমাত্র টেক্সট সাপোর্ট করে, এবং মোস্ট অফ দ্য প্রোটোকলস যেগুলো আমরা ইউজ করি, ধরেন SMTP, HTTP বা জেসন, হ্যাঁ, আপনাকে বলে জেসন স্ট্রাকচার, URL স্ট্রাকচার, এই প্রত্যেকটাই কিন্তু আসলে টেক্সট বেসড, কেউ সরাসরি বাইনারি সাপোর্ট করে না। তো তাদের মধ্যে আপনি চিন্তা করেন যে এইসব প্রোটোকলসের মধ্যে বা স্ট্রাকচারের মধ্যে আপনি যদি কোনোভাবে বাইনারি ডাটা সেন্ড করতে চান, আপনার উপায় কী? এখানে কিন্তু অনেক প্রবলেমস হবে, কারণ তারা কিন্তু নেটিভলি বাইনারি সাপোর্ট করে না। প্রবলেমগুলো এমন হইতে পারে যে এটার বাইনারির মধ্যে আমরা দেখি অনেক নন প্রিন্টেবল ক্যারেক্টার থাকে, যেমন এরকম, রাইট? আবার দেখা যায় অনেক সময় কন্ট্রোল ক্যারেক্টার্স থাকে। যারা সি প্রোগ্রামিং করছেন বা যে কোনো ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করছেন, তারা কিন্তু এই ধরনের কন্ট্রোল সিকোয়েন্সের সাথে পরিচিত। এগুলো প্রত্যেকটা কন্ট্রোল সিকোয়েন্সে কিন্তু আলাদা মিনিং আছে, তাই না? এই যে আপনার \n, এটার মানে হচ্ছে যে কী বলে নেক্সট লাইন বা রিটার্ন। \t, এটার মিনিং হচ্ছে আপনার ট্যাব, রাইট? সো এই প্রত্যেকটা কিন্তু ক্যারেক্টার আলাদা আলাদা মিনিং আছে। তো আপনি যখন এই যে এরকম বাইট আকারে পাঠাতে যাবেন, তখন দেখা যাবে অধিকাংশ ক্ষেত্রেই এনকোডিং ডিকোডিংয়ে ভালো লেভেলের ঝামেলা হবে। সো আপনি তার মানে মোদ্দা কথা হচ্ছে সরাসরি আপনি এইখানে ইমেজ টাইপের ডাটা, টেক্সট টাইপের ডাটা পাঠাইতে পারবেন না এই টেক্সট বেস সিস্টেমে। সো একটা টেকনিক তো আমাদের ইউজ করতে হবে। এই টেকনিকটাই আসলে বেস 64। আমরা এই বাইনারি ডাটাকে টেক্সচুয়াল ডাটাতে কনভার্ট করি, বেস 64 ইউজ করে কনভার্ট করে দেন আমরা পাঠাই। সিম্পল থিং, আমাদের প্রবলেম এটা সলিউশন হয়ে গেল। আরেকটা প্রবলেম যেটা হয় সেটা হচ্ছে আমাদের যেটা টেক্সট বেস যে প্রোটোকলগুলো আছে, HTTP হইতে পারে বা URLs হইতে পারে, এগুলোর মধ্যেও কিন্তু এই যে রিজার্ভড ক্যারেক্টারগুলোর কিছু প্রবলেম থাকে। কোয়েশ্চেন মার্কের আলাদা মিনিং আছে, প্লাসের আলাদা মিনিং আছে, ইকুয়ালের আলাদা মিনিং আছে, এম্পারসেন্টের মিনিং আছে, রাইট? যেমন আমরা URL এর মধ্যে প্যারামিটার পাঠাই, কোয়েরি প্যারামিটার্স পাঠাই। কোয়েরি প্যারামিটার পাঠানোর জন্য কিন্তু এই যে তখন এম্পারসেন্ট ইউজ হয়, ইকুয়াল সাইন ইউজ হয়, প্লাস ইউজ হয় স্পেস আকারে, তাই না? তো আপনি চিন্তা করেন, আপনি যদি URL এর মধ্যেও এরকম কোনো বাইনারি ডেটা পাঠাতে চান, ছোটোখাটো খুব ছোটো ফাইল হতে পারে, বাইনারি ডেটা আপনি পাঠাতে চান, তখন কিন্তু সরাসরি পাঠাতে পারবেন না। তখন আমাদের এরকম বেস 64-এর মতো টেকনিক ইউজ করতে হয়। আমরা বাইনারিটাকে বা ওই ফাইলগুলোকে বেস 64-এ কনভার্ট করে দেন আমরা এখানে বসাই দিই। বা কোনো টেক্সট ডাটা, যে টেক্সট ডাটার মধ্যে ধরেন আমাদের এমন কম্বিনেশন আছে, যে কম্বিনেশনটার মধ্যে ধরেন যে আমি যদি একটু দেখাই, ধরেন এইখানে টেক্সট ডাটা আমাদের এরকম যে আমরা পাঠাবো ইউজার, দেন ধরেন কোয়েশ্চেন মার্ক দেব, রাইট? অ্যান্ড আমি হচ্ছে একটা সেমিকোলন দিলাম, দেন আমি পাঠাইলাম ধরেন পাসওয়ার্ড বা কোয়েশ্চেন মার্ক, দেন দিলাম হচ্ছে সামথিং। ওকে, সো এইটাই ধরেন আমি URL-এ পাঠাবো, URL-এর মধ্যে কোয়েরি প্যারামিটার আকারে পাঠাবো। বাট কোয়েরি প্যারামিটারের মধ্যে কিন্তু কোয়েশ্চেনের আলাদা মিনিং আছে, তাই না? দেন আবার আমি এমন হইতে পারে এখানে সমান দিতে পারি, সেটার আলাদা মিনিং আছে। এখন এই টোটাল জিনিসটাই হইতে পারে আমার একটা এলিমেন্ট যেটাকে আমি পাঠাতে চাই। বাট যেহেতু কোয়েরি প্যারামিটারের মধ্যে প্রত্যেকটার আলাদা আলাদা মিনিং আছে, এখানে কিন্তু দেখা যেতে পারে পার্স করতে সমস্যা হতে পারে, নানা ধরনের সমস্যাই হতে পারে পার্সিংয়ের টাইমে, এনকোড ডিকোড করতে গেলে। তো এগুলো এড়ানোর জন্য আমরা সেফ থাকার জন্য দেখা যায় টেক্সটগুলোকেও বেস 64 এনকোড করে তারপর আমরা পাঠাই, সেন্ড করি। ওকে, দিস ইজ সাম কমন প্র্যাকটিস একদম। মানে সো এই যে লাস্টের কথা যদি পড়ি, সো উই নিড আ ক্লিন 100% ASCII সেফ প্রেডিক্টেবল ওয়ে টু রিপ্রেজেন্ট এনি আরবিটারি বাইনারি ডেটা ইন আ প্রিন্টেবল ফরম্যাট। সো এই যে ASCIIর যে ক্যারেক্টারগুলো আমরা দেখলাম, এগুলো প্রত্যেকটাই প্রিন্টেবল এবং
আমাদের টাস্কগুলো করার জন্য সেফ, রাইট? এর জন্য আসলে ইউজ করা হয়। ইভেন বেস 64-এর আরও কিছু ভেরিয়েশন আছে। বেস 64-এর একটা তো নর্মাল, আর একটা হচ্ছে বেস 64 URL এনকোডেড। এই টেকনিকটার মধ্যেই আসলে বেস 64 কনভার্সনের সময় দেখা যায় যে প্লাস, ইকুয়াল সাইন এগুলো আসে, এগুলোকেও রিপ্লেস করে দেয়। সেটা ইকুয়াল সাইনকে আপনার সরায় ফেলে, মানে প্যাডিংটা সরায় ফেলে, প্লাসের জায়গায় মাইনাস দিয়ে রিপ্লেস হয়, এরকম কিছু টেকনিক আছে। তো আমরা পরে যখন একদম ডিটেলসে দেখবো আসলে কীভাবে ভাঙতে হয় বেস 64 বা এনকোডটা কীভাবে করে, তখন আমরা একটু ডিটেলসে এটা নিয়ে আলোচনা করবো। বাট প্রাইমারি পারপাসটা আমরা এখন কথা বলার চেষ্টা করলাম। প্রাইমারি পারপাস হচ্ছে যে, প্রথম কথা হচ্ছে যে যেসব জিনিস আমরা বাইনারি ডেটা আমরা যদি পাঠাইতে যেখানে পারি না, সেই সব জায়গায় আমরা বেস 64 এনকোড করে পাঠানোর চেষ্টা করি, টেক্সচুয়াল ফরম্যাটে পাঠানোর চেষ্টা করি। আবার দেখা যায় অনেক টেক্সট প্রোটোকলে ইউআরএলের মধ্যে, জেসন ট্যাগের মধ্যে আমরা সেখানে হয়তো সরাসরি বাইনারি জিনিস পাঠাইতে পারি না, আমরা সেটার জন্য বেস 64 এনকোড করে তারপর পাঠাই। সো এতক্ষণ কিন্তু আমরা দেখলাম আসলে যে বেস 64-এর ইউজেসের সামারি কী, আসলে কখন এটা প্রয়োজন হয়, কোন কোন কাজে আমাদের লাগে এবং কেন লাগে, রাইট? সো এখন আমরা একটু আলোচনা করি যে বেস 64টা প্রথম কোথায় ইউজ হয়েছিল বা কেন আসলে বেস 64টা আনা হয়েছিল, ফার্স্ট ইউজেসটা কোথায়। তো এইটা কথা বলতে গেলে একটু ইমেইলের প্রসঙ্গে চলে যেতে হবে। আমরা ইমেইল পাঠানোর জন্য জিমেইল বা অ্যাপল মেইল বা এই ধরনের যত ইমেল ক্লায়েন্ট আছে, তারা ইমেল পাঠানোর জন্য যে প্রোটোকলটা ইউজ করে মেইল সার্ভার্সগুলোর মধ্যে, সেটা হচ্ছে SMTP বা সিম্পল মেইল ট্রান্সফার প্রোটোকল, রাইট? এই SMTP প্রোটোকলটা যখন ডিজাইন করা হয়েছিল, এটা কিন্তু শুধুমাত্র টেক্সচুয়াল ডাটা আদান প্রদানের জন্য ডিজাইন করা হয়েছিল, এর বাইরে অন্য কিচ্ছু না। এবং টেক্সচুয়াল ডাটার মধ্যে শুধু কিন্তু সেটাকে ASCII ফ্রেন্ডলি হইতে হইতো, মানে শুধু ASCII হইতে হবে, এটা ছাড়া কিন্তু অন্য কিছু পাঠানো যেত না। আমরা যদি এই জিনিসটা একটু পড়ি, যেমন এখানে লেখা আছে যে SMTP created in early 1980s was designed purely to send plain ASCII text। হ্যাঁ, তো এইখানে কিন্তু এই যে প্রথমেই দেখে ফেললেন যেখানে ASCII টেক্সট ছাড়া অন্য আর কোনো ক্যারেক্টার সেটা সাপোর্ট করে না। তো থিঙ্ক ইমেইলস লাইক সিম্পল মেমোস, নট মডার্ন মাল্টিমিডিয়া মেসেজেস। কারণ এখনকার দিনে আমরা কী করি, জিমেইলে কিন্তু PDF পাঠাতে পারেন, ইমেজ পাঠাতে পারেন আপনি, দেন যে কোনো ধরনের ডকুমেন্টেশন, ডক্স, ভিডিওস পাঠাতে পারি, এগুলো তখন সাপোর্টেড ছিল না। সোজা কথায় শুধু ASCII টেক্সট সাপোর্ট। ইভেন আপনি যদি বাংলায়ও লিখেন বা জাপানিজও লিখেন, এগুলো সাপোর্ট করবে না, ঠিক আছে? বাট পরবর্তীতে নতুন স্ট্যান্ডার্ড আসছে, ডাটা এনকোড করার টেকনিক আসছে, মাইম, এবং সেটা বলছে যে আসলে তুমি এখন থেকে এই যত ধরনের মাল্টিমিডিয়া ফাইলস আছে সেগুলোকে বেস 64-এ এনকোড করে পাঠাতে পারবা। ইভেন আপনি যদি এখনও জিমেইলে যদি আপনি কোনো টেক্সট বা আপনি কোনো ধরেন PDF অ্যাটাচ করে কাউকে যদি মেইল সেন্ড করেন, আপনি দেখবেন যে যেখানে সেন্ড হয়েছে সেইখানের ইনবক্সে মেলটা ওপেন করবেন, পাশে দেখবেন 3 ডটস আছে, 3 ডটসে ক্লিক করে ভিউ অরিজিনাল একটা অপশন পাবেন। ভিউ অরিজিনাল অপশনে ক্লিক করলে আপনি দেখতে পারবেন যে নিচে আসলে দেখাবে আপনি যে অ্যাটাচমেন্টটা দিয়েছেন সেটা বেস 64-এ কনভার্ট করে দেন পাঠানো হচ্ছে। ইটস আ ভেরি ইন্টারেস্টিং থিং। আমি আশা করবো আপনারা একটু ঢুকে দেখবেন। সো এটা যখন আমি দেখছি, আমি নিজেও কিন্তু একটু অবাক হয়েছি যে এখনকার দিন পর্যন্ত যে ইমেইলের ডাটাগুলো বা ইমেইলের যে মাল্টিমিডিয়া ফাইলসগুলো, অ্যাটাচমেন্টগুলো, সেগুলো বেস 64-এ কনভার্ট হয়ে যায়। আচ্ছা, সো দ্যাট ওয়াজ সামথিং ইন্টারেস্টিং। এতক্ষণ যে আরও কথা বললাম যে বেস 64 আসলে কোথায় কোথায় ইউজ হয়, যেমন HTTP APIsগুলোর মধ্যে আমরা ইউজ করি, জেসন পেলোডের মধ্যে। যেমন এখানে একটা সুন্দর এক্সাম্পল আছে, আমরা যদি এটা একটু দেখি যে HTTP API-এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে একটা পোস্ট রিকোয়েস্ট করা হয়েছে, আমরা কোনো একটা ফাইল ধরেন ডাটাবেসে সেভ করতে যাচ্ছি, API হিট করে। তো এখানে দেখেন ডেটা ট্যাগের মধ্যে আমরা একটা ইমেজকে বেস 64-এ কনভার্ট করে দেন পাঠাচ্ছি। সো ইমেজটা কী ছিল আসলে? ইমেজটা ছিল হচ্ছে বাইনারি ডেটা। ওকে, সো বাইনারি ডেটা যেহেতু এগুলো সাপোর্ট করে না, আমরা সেটাকে একটা টেক্সচুয়াল ডাটাতে কনভার্ট করে দেন আমরা এখানে ঢুকে দিছি, রাইট? সো একটু যদি পাশে দেখি এখানে কী হলো যে ইমেজ বা ফাইল আসলে বেস 64-এ কনভার্টেড হয়েছে, কনভার্টেড করে দেন আমরা এই HTTP-র জেসন পেলোডের মধ্যে আমরা নিয়ে নিছি। আচ্ছা, দেন আবার আমরা যদি আরেকটা এক্সাম্পল দেখি যে একটা গেট এন্ড পয়েন্ট ধরে নেন, গেট এন্ড পয়েন্টের মধ্যেও আমি কুয়েরি প্যারামিটারের মধ্যে দেখেন বেস 64 এনকোড করে কোনো একটা ডাটা আমরা পাঠাচ্ছি। সো এটাও কিন্তু একটু আগে বলছিলাম যে এমন হইতেই পারে আপনার এই ডাটাটা টেক্সট ডাটা, এবং টেক্সট ডাটার মধ্যে আপনার এই কোয়েশ্চেন, ইকুয়াল মার্ক এইগুলা ইউজ করতে হয়েছে। বাট যেহেতু এগুলো একটা আলাদা মিনিং আছে কোয়েরি প্যারামিটারের মধ্যে, সো আপনাকে কী করতে হবে তখন যাতে সমস্যা না হয়, সেটাকে বেস 64 এনকোড করে আপনি দিয়ে দিতে পারেন, এতে পরবর্তীতে কোনো সমস্যা হবে না। সো আসলে টেক্সট ডাটাকেও বেস 64 এনকোড করা যায়। HTML-এর মধ্যে এই ইউজ কেসটা কম্পারেটিভলি অনেক কম হয়, বাট আপনি চাইলে করতে পারেন।
আপনি সিম্পল একটা ইমেজকে বেস64 কনভার্ট করে HTML এর মধ্যে ইনলাইন ডাটা হিসাবে আমরা কিন্তু একটা ইমেজকে রেখে দিতে পারি এবং খুব সুন্দরভাবে এটা পার্স করতে পারবে। কারণ আমরা এখন মডার্ন ওয়েব ডেভেলপমেন্টে কী করি, দেখা যায় একটা ইমেজ ফাইল আপনি অ্যাড করতে যাচ্ছেন, তখন আপনি আপনার প্রজেক্টের মধ্যে ইমেজ ফাইলটা সেভ করেন, দেন ইমেজ SRCর মধ্যে সেই ফাইলটাকে লিঙ্ক করে দেন। এটা একটা ওয়ে, সরাসরি ফাইলটাকে আপনি লিঙ্ক করে দিচ্ছেন। আরেকটা ওয়ে হচ্ছে এই যে ডাটার মধ্যে আপনি সরাসরি একটা ইমেজকে, বা ছোটো ধরনের ইমেজ রাখলেই ভালো হয়, একটা ইমেজকে আপনি হচ্ছে বেস64 কনভার্ট করে তারপর সেটা দিয়ে দিলেন, এটাও যায়। দেন JWT টোকেন, এটাও খুবই 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 ইউজড একটা জায়গা যেখানে বেস64 ইউজ হয়। বাট মাথায় রাখতে হবে JWT টোকেন বানানোর সময় আমরা বেস64 যে ভার্সনটা ইউজ করি সেটা হচ্ছে বেস64 URL এনকোডেড, উইচ ইজ URL সেফ, রাইট? সো আমরা ওই টেকনিকটা ইউজ করে বেস64 কনভার্ট করি। এখানে প্রত্যেকটা JWT টোকেনের দেখেন 3টা পার্ট আছে। প্রথম একটা পার্ট এটাও বেস64, দেন একটা ডট দেওয়া, সেকেন্ড পার্টটাও বেস64 একটা ডট দেওয়া, থার্ড পার্টটাও বেস64। তো এখানে প্রত্যেকটা পার্টই কিন্তু আসলে জেসন পেলোড। প্রথমটা একটা জেসন পেলোড, সেকেন্ডটাও জেসন পেলোড, থার্ডটা হচ্ছে একটা সিগনেচার। তো এখানে জেসন পেলোডকে আমরা বেস64 এনকোড করি। সো মোটামুটি আমি এখানে 4টা ইউজ কেস দেখাইলাম, যেখানে 4 ধরনের ডেটা বেস64 এনকোড করে ইউজ করা হচ্ছে। 4টার পারপাস ডিফারেন্ট। কোনোটার পারপাস হচ্ছে যেহেতু বাইনারি ফাইল পাঠানো যাবে না, সো আমরা টেক্সচুয়ালে কনভার্ট করতেছি। কোনোটার প্রবলেম হচ্ছে টেক্সট ডাটাই, কিন্তু টেক্সট ডাটার মধ্যে নানা ধরনের এমন কিছু ক্যারেক্টার্স আছে যেগুলো পার্সিংয়ে সমস্যা করতে পারে, এর জন্য আমরা বেস64 এনকোড করতেছি, ঠিক আছে? আর JWTর সিগনেচারটা এরকম, যেখানে বেস64 এনকোড করে নিতে হয়, বেস64 URL এনকোডেড করতে হয়। ওকে, সো আমরা আরেকটা আলোচনা করলাম, আরেকটা বিষয়। এখন একটু ফার্দার কথা বলি। এতক্ষণ তো কথা বললাম যে বেস64 কী এবং বেস64 ধরেন কেন লাগে, রাইট? সো এখন একটু কথা বলবো যে আসলে বেস64 কনভার্সনটা কীভাবে করতে হয়, এটা একটু ইন ডিটেলসে কথা বলা দরকার। তো খুব সিম্পল, আমি যদি মনে রাখার জন্য প্রথম খুবই ইম্পর্টেন্ট কথাটা বলি, সেটা হচ্ছে যে বেস64 এনকোড যে হয় এটা যেটা করে প্রত্যেকটা 3টা বাইটকে সে 4টা ক্যারেক্টারে কনভার্ট করে, প্রতি 3 বাইটকে 4টা ক্যারেক্টারে কনভার্ট করে। এই কথাটা খুব ইম্পর্টেন্ট, প্রতি 3 বাইটকে 4 ক্যারেক্টারে কনভার্ট করে। যদি 3 বাইটের কম আমি দেই, সে 3 বাইট বানাবে প্যাডিং করে, 0 দিয়ে প্যাডিং করে 3 বাইট বানাবে, তারপর সে 4টা ক্যারেক্টারে কনভার্ট করবে, ঠিক আছে? সো 3-এর ডিভিজেবল হইতে হবে কিন্তু, হ্যাঁ। সো আমরা যদি একটা বেসিক একটা হচ্ছে উদাহরণ দেখি, এখানে আমি লিখে রাখছি উদাহরণটা। ধরেন MA মা, এইটা একটা টেক্সট, ঠিক আছে? প্রত্যেকটা যে লেটার আছে, প্রত্যেকটা লেটারকে আমি যদি বাইনারিতে কনভার্ট করি, তাহলে আসলে 8টা বিট দিয়ে আপনি কনভার্ট কিন্তু করতে পারেন। ওকে, সো M এর জন্য 8টা বিট আসবে, A এর জন্য 8টা বিট আসবে। আমরা জানি 8টা বিট সমান সমান হচ্ছে 1 বাইট। সো বেসিক্যালি এখানে আপনি 2 বাইটস অফ ডেটা আছে আমার এখানে, M ইকুয়ালস টু সামথিং, A ইকুয়ালস টু সামথিং। ওকে, এখন বেস64 যদি কনভার্ট করতে চান, সেটার জন্য যেটা হবে কী বলছে, প্রতি 3 বাইটকে 4টা ক্যারেক্টার কনভার্ট করে। তা আমার এখানে কি 3টা বাইট হয়েছে না, কিন্তু আমার এখানে 2টা বাইট হয়েছে, রাইট? 2টা বাইট সমান সমান 16 বিট। সো আমার এখানে আরও 1 বাইট সে অ্যাড করবে, আরও 1 বাইট অ্যাড করা মানে প্রায় 8টার মতো শূন্য তাকে এডিশনালি অ্যাড করতে হবে। আমি পাশাপাশি লিখছি, M এর জন্য এটা এখানে লিখছি, A এর জন্য এর বাইনারি রিপ্রেজেন্টেশন এখানে লিখছি, পাশে প্যাডিং আকারে 8টা 0 অ্যাড করছি। সো দেখেন তার কিন্তু এখন প্রথম কন্ডিশন ফিল আপ হয়েছে, 3 বাইট অফ ডেটা সে পাইছে। এখন এই 3 বাইট অফ ডেটা মানে কি, 3 বাইটস অফ ডেটা মানে 3 × 24, টোটাল হচ্ছে 24টা বিট হয়েছে, রাইট? এখন নেক্সট টেকনিক কি, এই 24 বিটকে সে 6টা বিটের 4টা গ্রুপে ভাগ করবে, 6টা বিটের 4টা গ্রুপে ভাগ করবে। আপনি এখান থেকে 6টা করে নেন, একটা গ্রুপ বানান, নেক্সট 6টা নিয়ে একটা গ্রুপ বানান। দেখেন 0 1 0 0 1 1 0 1 0 0 1 1, প্রথম 6 বিট, এটা নিয়ে একটা গ্রুপ হইলো। আবার সেকেন্ড 6 বিট নিয়ে একটা গ্রুপ, থার্ড 6 বিট নিয়ে একটা গ্রুপ, ফোর্থ 6 বিট নিয়ে আরেকটা গ্রুপ। সো এরকম আমি 4টা গ্রুপে ভাগ করলাম, ঠিক আছে? 6 বিটের 4টা গ্রুপে। প্রতি 6 বিটকে আমি আবার, এটা হচ্ছে লাস্ট স্টেজ, প্রতি 6 বিটের জন্য আমি বাইনারি রিপ্রেজেন্টেশন দিব। বাইনারি না, আমরা হচ্ছে বেস64 এর যে অ্যাসকি রিপ্রেজেন্টেশন সেটা বসাবো, ঠিক আছে? তো এটা বসানোর জন্য পাশে দেখেন আমি একটা টেবিলটা রেখে দিছি, যে বেস64 যে টেবিলটা, যেমন দেখেন 0 1 0 0 1 1, এটা রিপ্রেজেন্টেশন হচ্ছে টি, অ্যাসকি এর টি। সো আজকের যদি বড় হাতের বা আপনি আপার কেস টিটা দেখেন এটার কম্বিনেশন বাইনারি কি 0 1 0 0 1 1। সো 0 1 0 0 1 1, এটা কিন্তু এইভাবে আমরা প্রথম 6 বিটকে আজকে রিপ্রেজেন্টেশন করলাম।
এরকমভাবে বাকিগুলো আজকে রিপ্রেজেন্টেশন হবে। যেমন ধরেন ডাব্লিউ এর জন্য এটা, তারপরে এই বাইনারি রিপ্রেজেন্টেশনের জন্য হচ্ছে ই, আর সবার লাস্টের 000 এটাকে আসলে 6টা জিরোর যে প্যাডিংটা আমরা রাখলাম, প্যাডিংয়ের ইকুয়ালস হচ্ছে ইকুয়াল সাইন। এখানে যদি আরও প্যাডিং থাকতো আরেকটা ইকুয়াল সাইন হতো, প্রতি 6টা শূন্যের জন্য একটা ইকুয়াল সাইন প্যাডিং আকারে বসে, ঠিক আছে। সো দিস ইজ দ্য টেকনিক, যেভাবে আমরা আসলে বেস 64 এনকোডটা করি। যে কোনো টেক্সট ডাটা বা যে কোনো ইমেজও কিন্তু মাঝে হচ্ছে বাইনারিতে মানে বাইনারিতে কনভার্ট হবে, দেন বাইনারিকে আমরা টেক্সচুয়ালে কনভার্টের জন্য বেস 64 এই অ্যালগোরিদমটা ইউজ করি, যে টেকনিকটা আমরা এখানে বসাইলাম। ইটস নট অ্যাকচুয়ালি অ্যালগোরিদম, আবার বলাও যে অ্যালগোরিদম, কারণ এখানে একটা টেকনিক ইউজ করতেছে, তাই না, এনকোডিং একটা সিস্টেম ইউজ করতেছে। আচ্ছা, তো করলাম। সো আরও কিছু জিনিস মনে রাখতে হবে, যেটা হচ্ছে এই বেস 64 দিয়ে আমরা যদি কোনো কিছু এনকোড করি তাহলে কিন্তু ডাটার সাইজ প্রায় 33%-এর মতো বেড়ে যায়। সো এই হিসাবটা আপনি কীভাবে বুঝবেন, দেখেন এখানে কী বলা আছে যে বেস 64 প্রতি 3 বাইট ডাটাকে সে 4টা ক্যারেক্টারে কনভার্ট করে, প্রতি 3 বাইট ডাটাকে। সো হিসাব করে দেখেন, ধরেন আপনি 3 বাইট সমান ডাটা ইনপুটে দিয়েছেন, আমাদের এই কেসটা ডিফারেন্ট, আমরা কিন্তু 2 বাইট ইনপুট দিয়েছিলাম। ধরেন আপনি 3 বাইট ইনপুট দিয়েছেন, 3 বাইটকে সে যদি 4টা ক্যারেক্টারে কনভার্ট করে, 4টা ক্যারেক্টার মানে কিন্তু 4টা আস্কি ক্যারেক্টার মানে কিন্তু আলটিমেটলি 4 বাইট অফ ডাটা। সো 3 বাইট অফ ডাটা কিন্তু হয়ে গেল 4 বাইট অফ ডাটা। তো 1 বাইটের জন্য কত হইল, ঐকিক নিয়মে যদি হিসাব করেন, সো আপনি 4/3 করেন, হইল আসলে 1.33। সো এটা আলটিমেটলি ডাটার সাইজ হয়ে গেল বাইরা 1.33। এখন আপনি এটা থেকে যদি মাইনাস করেন 1, তাহলে হবে কত, 0.33, মানে আলটিমেটলি বাড়ছে 0.33% ডাটা। সো এটাকে যদি 100 দিয়ে গুণ করেন তাহলে কত হবে, 33.33333% ডাটা। সো অ্যাপ্রক্সিমেটলি 33% ডাটা কিন্তু বেড়ে যায়, এটা মাথায় রাখতে হবে। সো বেস 64 এনকোড করলে যে কোনো ফাইলের সাইজ কিন্তু বেড়ে যাবে, ওকে। বাট আমাদের পার্টিকুলার কেসে কিন্তু ডাটা আরও বাড়ছে অনেক বেশি, আমরা 2 বাইট দিয়েছিলাম, সেটা হয়ে গেছে 4 বাইট, ওকে, প্রায় 100%-এর মতো ডাটা বেড়ে গেছে, ভালোই বেশি। আরেকটা জিনিস মাথায় রাখতে হবে যে বেস 64 এনকোডিং কিন্তু মোটেও সিকিউর না, মানে এটাকে সিকিউরিটির সাথে মিলাইলে একদমই চলবে না, এটার পারপাস কিন্তু ডিফারেন্ট। পুরো ভিডিও জুড়েই আমি এটার পারপাসটা বলে আসছি। সো এটা খুব ইজিলি যেমন আপনি এনকোড করতে পারবেন, খুব ইজিলি ডিকোডও করতে পারবেন, রাইট। এবং আরেকটা জিনিস, এটা এই প্যাডিং রিলেটেড কিছু ইস্যুস আছে, হ্যাঁ, এই যে ইকুয়াল সাইন বা হচ্ছে প্লাস এবং মাইনাস, এগুলো আপনি দেখছেন যে ইউআরএলের কোয়েরি প্যারামিটারের মধ্যে প্লাসের আলাদা মিনিং আছে, দেন হচ্ছে ফরওয়ার্ড স্ল্যাশের আলাদা মিনিং আছে। এই প্রবলেমগুলো থেকে বাঁচার জন্য আপনি যখন ইউআরএলের মধ্যে কোনো কিছু বেস 64 এনকোড করে বসাতে চান, তখন চেষ্টা করবেন বেস 64 ইউআরএল এনকোডেরটা ইউজ করতে। সেটাতে যেটা হয়, প্লাসটা রিপ্লেস হয়ে যায় মাইনাস দিয়ে, আর ফরওয়ার্ড স্ল্যাশটা রিপ্লেস হয়ে যায় আন্ডারস্কোর দিয়ে, ঠিক আছে। এতে এটা ইউআরএল সেফটি এনশিওর করে, এবং তখন ইউআরএলের এই যে রিজার্ভড যে কন্ট্রোল ক্যারেক্টারগুলো আছে, এগুলো রিলেটেড কোনো প্রবলেম আর হয় না। সো এটা হচ্ছে টোটালি মোটামুটি বেস 64-এর কিছু বেসিক। আমরা একটা ছোট একটা কোড দেখব, যেটা গোতে লেখা, খুবই সিম্পল। যে এক্সাম্পলটা আমরা একটু আগে দেখলাম ম্যানুয়ালি, সেটা আমরা কোড করে আমরা একটু দেখার চেষ্টা করবো এনকোড করলে যে আসলে কী হয়। সো এখানে খুবই সিম্পল কোড, আমরা একটা ভ্যারিয়েবল নিছি, ভ্যারিয়েবলের মধ্যে মা এই স্ট্রিংটা আমরা স্টোর করছি, তারপর আমাদের যে স্ট্যান্ডার্ড লাইব্রেরি আছে গোতেই প্রোভাইড করে, সেটা দিয়ে আমরা আসলে এটাকে এনকোড করার চেষ্টা করছি, আমাদের ইনপুটটাকে এনকোড করে আমরা বেস 64 নিয়ে গেছি। আমি যদি এনকোডটাকে প্রিন্ট করি, দেখেন প্রিন্টের ফর্মটা আসলে TWE ইকুয়াল সাইন, এটা কিন্তু আমরা একটু আগে ম্যানুয়ালি দেখলাম, রাইট, ম্যানুয়ালি করে TWE ইকুয়াল সাইন এটাতে কনভার্ট করছিলাম। আবার সেম জিনিসকে আমি যদি আবার ডিকোড করি, ডিকোডের জন্য মেথড দেওয়া আছে ডিকোড স্ট্রিং, সেটার মধ্যে এনকোডেড জিনিসটা দিয়ে দিলাম, এনকোডেড স্ট্রিংটা দিয়ে দিলাম, সে ডিকোড করে আমাকে রেজাল্টটা দিয়ে দিল। সেটাকেও যদি আমি প্রিন্ট করি, দেখবো যে মা চলে আসছে। এটার জায়গায় আপনারা অন্য জিনিস দিয়েও ট্রাই করতে পারেন। সো এখানে আসলে নিচ থেকে আমি ম্যানুয়ালি কিছু এনকোড করে নেই, চাইলে করা যেত। আমি গো যে হচ্ছে ফাংশনস প্রোভাইড করে সেটা দিয়েই কাজটা করে ফেলছি, জাস্ট ফর দ্য সেক অফ গিভিং ইউ অ্যান এক্সাম্পল। হ্যাঁ, তো এটা গেল, অ্যান্ড দ্যাটস অল ফর টুডে। আজকের ভিডিওতে এতটুকুই। চেষ্টা করবো নেক্সট কোনো ভিডিওতে বেস 64-এর সাথে রিলেটেড আরও কিছু নিয়ে কথা বলতে, বা এটা যেখানে আর ইউজ হয় এরকম কোনো টপিক নিয়ে কথা বলতে। সো ততক্ষণ ভালো থাকবেন, অ্যান্ড যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিবেন, একটা কমেন্ট করতে পারেন, যে কোনো যদি কোয়েশ্চেন থাকে আই উইল ট্রাই টু অ্যান্সার। থ্যাংক ইউ।